আমরা এক্সেপশন হ্যান্ডলিং এ অনেক কিছু করছি ক্লাসে, যেখানে আমরা দেখছি যে কোনো একাধিক স্টেটমেন্টের ভিতরে কোনো একটা স্টেটমেন্টে যদি রান টাইম এরর পায়, তাহলে সেটাকে যদি আমরা হ্যান্ডেল না করি তাহলে নেক্সট যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো আর এক্সিকিউট হয় না। সো এটাকে যদি আমরা কোনোভাবে হ্যান্ডেল করে ফেলি তাহলে আফটার দ্য রেস্ট অফ দ্য কোড উইল বি এক্সিকিউটেড, তাই না? এটা হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করে পড়ছি এতদিন। কিভাবে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতাম? আমরা হচ্ছে যেই কোড গুলার ভিতরে রাইট যে স্টেটমেন্টের মধ্যে এক্সেপশন হতে পারে, আমরা এরকম 4-5টা এক্সেপশন দেখছি, এরকম এক্সেপশন হতে পারে সেগুলোকে আমরা ট্রাইয়ের ভিতরে রাখতাম। আর সেটাকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা ক্যাচ ব্লক রাখতাম, যে ক্যাচের প্যারামিটারের ভিতরে আমরা এক্সেপশনটা ইন্ডিকেট করে দিতাম উইথ অ্যান অবজেক্ট। তারপর এটাকে আমরা যেভাবে উইথ আ মেসেজ অর আপনার মতো করে আপনি যেভাবে ইউজারকে দেখাতে চান ওভাবে হ্যান্ডেল করতেন। এটার কারণে আমাদের ওই স্টেটমেন্টটায় যদি কোনো এরর থাকে সেটা ব্রেক না হয়ে ক্যাচের দ্বারা হ্যান্ডেল হয়ে নিচের কোডগুলা এক্সিকিউট হয়। এটা হচ্ছিল আমাদের বেসিক্স। তারপর আমরা দেখছি যে কত রকম এক্সেপশন হতে পারে। তারপর আমরা এখানে বিভিন্ন রকম এক্সেপশন দিয়ে পড়ছি, অ্যারিথমেটিক, তারপর নাম্বার ফরম্যাট, নাল পয়েন্টার, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, ইনপুট আউটপুট মিসম্যাচ, অনেকগুলো দেখছি। তারপরে আমরা কি করছিলাম, একটা ট্রাইয়ের ভিতরে আমরা কিভাবে ইনার্ট নেস্টেড ট্রাই দিয়ে অনেকগুলা ট্রাই ক্যাচ আরো লিখতে পারি, মানে একটা বড় আউটার ট্রাই ব্লকের ভিতরে অনেকগুলা ইনার ট্রাই ক্যাচ ব্লক দিয়েও করতে পারি, যেভাবে আমরা নেস্টেড ইফ এলস নেস্টেড ফর লুপ শিখেছি ওইভাবে। তো এরপরে আজকে আমরা যেটা দেখবো, আরেকটা দেখাইছেন তো ফাইনালি কিওয়ার্ডটা হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডেল হলে বা না হলেও আমরা হচ্ছে ফাইনালি কিওয়ার্ডটা অলওয়েজ এক্সিকিউটেড হয়, রাইট? তো আজকে আমরা একটু প্রফেশনাল ওয়েতে এক্সেপশন হ্যান্ডলিং করাটা দেখবো। অলওয়েজ যে ট্রাই ক্যাচ দিয়ে আমি মানে সবসময় ট্রাই ক্যাচ দিয়ে লিখবো সেটা না। আমরা লাস্টে দুটো কিওয়ার্ড ছিল, আপনাদের মনে আছে নাকি দেখেন, 4 আর 5 নম্বর কিওয়ার্ড বলছিলাম, থ্রো আর থ্রোস, মনে পড়ে? একটাতে এস আছে আর একটাতে। তো এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করা হয় এটা আমরা একটু দেখি। থ্রো কিওয়ার্ডটা ইউজ করা হয় একটা এক্সেপশন থ্রো করতে, ঠিক আছে? আপনি কোডের ভিতরে ধরেন আপনি একটা ইফ কন্ডিশনে আছেন, ইফ কন্ডিশনের মধ্যে আছেন, এখানে আপনার কন্ডিশন, এখানে আপনার ব্লক। তো এই ব্লকের ভিতরে আপনি এনি টাইম কোনো একটা এক্সেপশনের অবজেক্ট হিসেবে থ্রো করতে পারেন। জাস্ট থ্রো লিখবেন, নিউ, ধরেন অ্যারিথমেটিক এক্সেপশন। এটা আসলে লেখার দরকারটা কি, তাই না? জিনিসটা আসলে এরকম। আমরা যখন এরপরে ইউজার বেসড এক্সেপশন বানানো শিখবো তখন আসলে থ্রো আর থ্রোজ এর পার্থক্যটা বুঝতে পারবো। আপাতত এটাই বুঝেন যে কোন একটা কন্ডিশনে অথবা কোডের কোন একটা ইনার পার্টে আপনি চাইলে এনি টাইম যে কোনো এক্সেপশন থ্রো করতে পারবেন, ঠিক আছে? আপনার এখন ইচ্ছা হয়েছে যে এখানে কেউ আপনি ধরেন একটা এজ দিচ্ছেন, ঠিক আছে, যার বয়স হচ্ছে 18 বছরের নিচে, তাকে আপনি অ্যাকসেপ্টই করবেন না। তো আপনি এজ লেস দেন যদি 18 হয় ইফ কন্ডিশনের ভিতরে, আপনি লিখে দিলেন থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, মানে আপনার কন্ডিশন ওয়াইজ এটা একটা এক্সেপশন। বুঝতে পারছি? আপনি এনি টাইম যে কোনো এক্সেপশন থ্রো করতে পারবেন, আর তখনই প্রোগ্রামটা ব্রেক হয়ে যায়, এটার পরে কিন্তু এক্সিকিউট হয় না, কারণ সে একটা এক্সেপশন আপনি ফোর্সফুলি দিচ্ছেন ও কোডের ভিতরে। এই হচ্ছে থ্রো এর কাজ। স্যার এটা তো অ্যারিথমেটিক এক্সেপশন না। এই জন্যই বললাম যে আপনি ইচ্ছা করে ফোর্সফুলি দিতে পারবেন, ঠিক আছে? আপনি এখানে চাইলে নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে দিতে পারবেন, মানে এটা ফোর্সফুলি আপনি চাইলে কোডের ভিতরে এনি টাইম এক্সেপশন থ্রো করতে পারবেন। সাধারণত কোথায় থ্রো কিওয়ার্ডটা ইউজ করে প্রজেক্টে ওটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে থ্রো কিওয়ার্ড আপনি কোথায় ইউজ করতে পারবেন বলেন তো? যে কোনো মেথডের ভিতরেই কোন একটা কন্ডিশন বেসড আপনি
থ্রো কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন। সাধারণত কন্ডিশনের ভিতরেই রাখা হয়। আমরা হচ্ছে একসাথে অনেকগুলো এক্সেপশন কিন্তু থ্রো করতে পারবো না, এটা একটু মনে রাখেন। কি কি জিনিস মনে রাখবেন? থ্রো কিওয়ার্ডটা মেথডের ভিতরে, কন্ডিশনের ভিতরে আর কি আপনি লিখবেন, আর একসাথে আপনি অনেকগুলো এক্সেপশন থ্রো করতে পারবেন না। মানে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, কমা, নাম্বার ফরম্যাট এক্সেপশন, কমা, এয়ার ইন্ডেক্স বা আউট অফ বাউন্ডস, এগুলো করতে পারবেন না। বুঝতে পারছেন? যে কোনো একটা মানে যে কোনো একবারে একটা আপনি থ্রো করতে পারবেন, একসাথে অনেকগুলো করতে পারবেন না। এই হচ্ছে থ্রো কিওয়ার্ডটার। স্যার এখানে কি শুধু এক্সেপশন লিখে দিলে কাজ করবে? হ্যাঁ, এক্সেপশন কিন্তু কাজ করবে। একদম সুপার ক্লাস যদি আপনি থ্রো করতে চান সেটাও কাজ করবে। সাধারণত আপনার এক্সেপশন গুলো বলেই দেওয়া হয়। ধরেন যেহেতু মেথডের ভিতরে, আমি একটা এক্সাম্পল দেই থ্রো এর নিয়ে। আমার একটা ক্লাস আছে টেস্ট, ঠিক আছে? টেস্টটা হচ্ছে ভিতরে একটা মেথড আছে, যেহেতু মেথডের ভিতরে আমরা থ্রো করবো, রাইট? তাহলে একটা মেথড নিলাম void check নাম্বার। এর ভিতরে একটা প্যারামিটার আছে ধরেন ইন্টিজার a, এটা শুরু থেকে মেথডটা শেষ। মিউট করেন। আচ্ছা, তো এই যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারটা আমরা মেইন ফাংশন থেকে ধরেন পাস করব কল দিয়ে। এই হচ্ছে আমার মেইন ফাংশন। এর ভিতরে আমি ধরেন এই ক্লাসের একটা অবজেক্ট খুললাম, অবজেক্ট ডট মেথডটা কল দিলাম চেক নাম। এর ভিতরে পাঠিয়ে দিলাম ধরেন -10। তো আমার চেক নাম যে মেথডটা আছে সেটা হচ্ছে আমি কন্ডিশন দিয়ে বলে দিলাম যে এই এর ভ্যালুটা যদি আমার 1 এর থেকে ছোট হয় তাহলে আমি অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করব। কি লিখবো? থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে? আর এলসে ধরেন আমি একটা এস আউট দিয়ে দিলাম যে কোনো কিছু। আলটিমেটলি আমার কাজটা কি করলাম আমি থ্রোটা ইউজ করে? আপনি ফোর্সফুলি একটা এক্সেপশন থ্রো করতেছেন যদি কেউ 1 এর ছোট কোনো ভ্যালু এই মেথডে অ্যাসাইন করতে চায়। তাহলে আপনার কোড এখানে ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে যেভাবে আপনি এক্সেপশন দেখেন না, ঠিক ওইভাবে আপনি একটা এক্সেপশন দেখতে পারবেন। বুঝতে পারছেন? আপনার আউটপুটে যে 0 দিয়ে ভাগ করলে কি আপনাকে এরর দেখায় না, ঠিক একই ভাবে এরর দেখাবে অ্যারিথমেটিক এক্সেপশনের জন্য। এই হচ্ছে কথা। বুঝতে পারছেন ফোর্সফুলি কিভাবে এক্সেপশন থ্রো করা যায় যে কোনো মেথডের ভিতরে? জি স্যার। আপনি চাইলে এখানে স্ট্রিং মেসেজও দিয়ে দিতে পারবেন যে আপনি কি টাইপের ইউজারকে দেখাতে চাচ্ছেন, মানে যে কোনো স্ট্রিং মেসেজও দিয়ে দিতে পারবেন এই থ্রো এর সাথে। ইউজার কি দেখবে? এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে যে কিভাবে আপনি যে কোনো টাইমে একটা মেথডের ভিতরে এক্সেপশন থ্রো করতে পারবেন নাকি পারবেন না? কেন অ্যারিথমেটিক এক্সেপশন এখানে থ্রো করলাম, এরকম টাইপের কোনো কোশ্চেন আছে? আপনি চাইলে কিন্তু এখানে নাল পয়েন্ট এক্সেপশন থ্রো করতে পারবেন, মানে আপনার ইচ্ছা, এটা ফোর্সফুলি। আমি যদি আপনাকে বলি যে একটা স্ট্রিং মেসেজ ইনপুট দেন, যদি এই মেসেজটা হচ্ছে এই পার্টিকুলার মেসেজের সাথে না মিলে তাহলে আপনি একটা এক্সেপশন থ্রো করবেন, পারবেন না? জি স্যার, পারা যাবে। আচ্ছা, একটু মনোযোগ দেন। এবার হচ্ছে আমরা
থ্রো যেহেতু বুঝছি, থ্রোজে চলে যাই। আচ্ছা, থ্রোজ কিওয়ার্ডটা ইউজ হয় আপনার মেথডের সাথে, ঠিক আছে? কোন একটা মেথড যখন ডিক্লেয়ার করবেন, মেথডের পাশে হচ্ছে থ্রোজ লিখে দিবেন। এখন থ্রোজ লিখা থাকলে যেটা হয়, আপনার মেথডটা কি কি এক্সেপশন আসতে পারে সেটা আগে থেকেই আইডেন্টিফাই করা যায়। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন আপনি কোনো প্রজেক্টের কোড করবেন, আর আপনার প্রজেক্টটা যখন অন্য কেউ দেখবে, অথবা আপনার প্রজেক্টটা যখন গ্রুপ প্রজেক্ট হবে, তখন ইজিলি আপনার মেথড গুলা থেকে কি কি রকম এক্সেপশন আসতে পারে সেগুলা ফাইন্ড আউট করা যায়। যেরকম সাপোজ আমি একটা ক্লাস নিলাম, আগের ক্লাসটাই ধরেন টেস্ট ক্লাস, এখানে একটা মেথড নিলাম পাবলিক ভয়েড ডিভাইড, ভাগ করব। বলেন তো এই মেথডে কি রকম এক্সেপশন আসতে পারে? অ্যারিথমেটিক আসতে পারে। তো আমি যদি এখানে দুইটা সংখ্যা নেই প্যারামিটারে, ইন্টিজার এ কমা ইন্টিজার বি, আমি ইমিডিয়েট পাশে লিখে দিব থ্রোজ, এস আছে কিন্তু লাস্টে, খেয়াল করবেন, থ্রোজ অ্যারিথমেটিক এক্সেপশন, তারপর আপনার মেথড শুরু হবে। ঠিক আছে? এটা সবচেয়ে স্যার বড় সুবিধা এটাও হচ্ছে, হ্যাঁ বলেন। প্যারামিটার হিসেবেই পাঠাবো? না না না, প্যারামিটার শেষ হলো, মেথডটা পুরোপুরি লেখা শেষ হয়েছে, ঠিক আছে? যেভাবে লিখেন শেষ হয়েছে, এরপরে স্পেস থ্রোজ, এখানে এস আছে, হ্যাঁ, অ্যারিথমেটিক এক্সেপশন। এটা ইজি হচ্ছে যে আপনার, এখন আপনি দেখেন এই মেথডটা যদি দেখেন, আপনার কি মাথায় আসবে বলেন তো? যে মেথডের ভিতরে যে কোডগুলো আছে সেটা যে কোনো জায়গায় অ্যারিথমেটিক এক্সেপশন আসতে পারে, তাই না? বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, এখন যদি আপনি এই মেথডটাকে অন্য ক্লাস থেকে কল দেন, তাহলে আপনার মাথায় আরেকটা জিনিস আসবে। যদি এই মেথডটা অ্যারিথমেটিক এক্সেপশন থ্রোজ করে, অথবা এই মেথডটার কারণে অ্যারিথমেটিক এক্সেপশন আসতে পারে, তাহলে আপনি কি এটাকে, এই মেথডটাকে অবশ্যই হ্যান্ডেল করবেন না ট্রাই ক্যাচ দিয়ে? বুঝতে পারতেছেন কথাটা? জি স্যার। এই জন্য থ্রোজ কিওয়ার্ডটাই সবচেয়ে বেশি ইউজ হয় প্রজেক্টের ক্ষেত্রে। আপনি দেখবেন, একটু বেসিকটা ধরতে পারেন, বেসিকটা ধরেন তাইলে কাজ শেষ। যে একটা মেথডের পাশে যদি থ্রোজ এক্সেপশন গুলো লিস্ট থাকে, ইভেন থ্রোজ এর আরেকটা মজার পার্ট বলি, থ্রোজ কিওয়ার্ডের পরে যে এক্সেপশন গুলো লেখা হয়, এগুলা কিন্তু আপনি কমা দিয়ে দিয়ে অনেকগুলো লিখতে পারবেন, কিন্তু থ্রোতে লিখতে পারবেন না। একটু আগে বলছিলাম কিন্তু যে থ্রো একটা এক্সেপশন থ্রো করতে পারে, যে কোনো একটা, কিন্তু থ্রোজ অনেকগুলো এক্সেপশন থ্রোজ করতে পারে। কারণ থ্রোজ কিওয়ার্ডের কাজ হচ্ছে ও এটা বুঝায় যে একটা মেথড একসাথে কতগুলো এক্সেপশন আসতে পারে, অকার হইতে পারে, আগে থেকে সে বলে রাখে। এবং এইটার কারণে আপনি যখন এই মেথডটাকে নিয়ে কাজ করবেন, তখন আপনার মাথায় থাকবে যে এই মেথডের কারণে কি রকম এক্সেপশন আসতে পারে। আমি আর একটু ক্লিয়ার করি, দেখেন, ধরেন আমি আপনাকে, আমরা আমরা আমি আর আপনি ধরেন কাজ করতেছি, ঠিক আছে? আমি একটা মেথড লিখছি, পাবলিক ভয়েড ডিভাইড, ওকে লিখি ডিভাইড ইন্টিজার এ কমা ইন্টিজার বি, তারপর আমি লিখছি পাশাপাশি, হ্যাঁ, থ্রোজ অ্যারিথমেটিক এক্সেপশন কমা নাল পয়েন্টার এক্সেপশন, শেষ। এরপর আমার মেথডটা শুরু। এখন আপনি হচ্ছে অন্য ক্লাস থেকে অথবা এই ক্লাস থেকে, মেইন ফাংশন থেকে, হ্যাঁ, এই মেথডটাকে কল দিবেন। তখন আপনি যদি এই মেথডটাকে দেখেন, আপনি কি দেখতেছেন? পাবলিক ভয়েড ডিভাইড থ্রোজ করতেছে অ্যারিথমেটিক এক্সেপশন আর নাল পয়েন্টার এক্সেপশন। আপনার মাথায় অবশ্যই আসবে না যে এই মেথডটা এই দুই রকম এক্সেপশন যেহেতু থ্রো করে, তাহলে এটাকে আমার ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হবে? আসে মাথায়?
জি স্যার, মানে আগে থেকে সতর্ক করে দেবে। রাইট, আগে থেকে সতর্ক করে দেওয়া। এখন বলেন তো আমি ক্যাচ কয়টা, এখানে কয়টা ক্যাচ দিয়ে আমি এটাকে হ্যান্ডেল করবো? স্যার, দুইটা। দুইটা, দুইটা। যে কয়টা এক্সপ্রেশন নাম থাকবে ওটা। রাইট রাইট, তাহলে আপনি যদি এই ট্রাই ভিতরে এই মেথডটাকে কল দেন, সাপোজ হচ্ছে এই টেস্ট ক্লাসের একটা, এটাকে স্ট্যাটিক করে দিই আমি, যেন আমার অবজেক্ট না খোলা লাগে, ডিরেক্টলি কল দিতে পারি। ক্লাসের নাম স্ট্যাটিক থাকলে কি করা যায় মনে আছে, মিডিয়ার আগে পড়ছি, ক্লাসের নাম ডট মেথডের নাম, অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। এখানে ধরেন পাঠালাম 10,0, তাহলে আমি এই ক্যাচে একটা দিব অ্যারিথমেটিক এক্সেপশন অবজেক্ট E1, আর একটা দিলাম ধরেন নাল পয়েন্টার এক্সেপশন, ঠিক আছে, E2। যদি এই মেথডে কোনো ভুল থাকে তাহলে সেটা আমার ক্যাচ দ্বারা হ্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। স্যার থ্রোসে আমরা স্যার ট্রাই আরেকবার ক্যাচ একটু বলেন। দিয়ে দিয়ে হ্যান্ডেল করছি, কিন্তু থ্রোতে কেন করছি না? আপনি থ্রোতেও চাইলে করতে পারবেন, কিন্তু থ্রো কিওয়ার্ডটা ইউজ হয় আপনি যদি ফোর্সফুলি কোনো এক্সেপশন থ্রো করতে চান, আপনি অবশ্যই থ্রোতে করতে পারবেন। কিন্তু থ্রোজ যেটা বলে যে একটা মেথড, আরেকবার বলছি দেখেন, একটা মেথড আগে থেকেই লিখার আগে, আপনি যে ইমপ্লিমেন্ট এখনো করি নাই দেখেন, ইমপ্লিমেন্ট করার আগেই আমি আমার মাথায় আসতেছে যে এই মেথডটা লেখার কারণে আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন আসতে পারে, কারণ আমি দুটো সংখ্যা ভাগ করতেছি। যদি ইউজার 0 দিয়ে দেয়, সাপোজ কথায় কথা বি এর জায়গায়, যখন আপনি প্যারামিটার পাঠাচ্ছেন এ আর বি, যদি কোনো ইউজার 0 দিয়ে দেয়, তাহলে কি একটা এক্সপ্রেশন থ্রো হবে না? কারণ এ বাই বি 0 দিয়ে ভাগ করা মানেই তো একটা ভুল, রান টাইমে এরর খাবে স্যার, রাইট? তখনই তো একটা এক্সেপশন আপনি পাবেন। আগে থেকে আপনি যেটা জানেন, মেথডের পাশে থ্রোজ লিখে লিখে দিবেন যে কি কি টাইপের এক্সেপশন অকার হইতে পারে বাই দিস মেথড। বুঝতে পারছেন? যিনি বলেন আরেকবার একটু বুঝান থ্রোজ এর কাজটা। বুঝতে পারছেন? না বললে কেমনে বুঝবো? কে বুঝছিল না? নাম কি? আচ্ছা, বাকিরা বলেন, বাকিরা বুঝছেন যেটা বলতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা। উনি হঠাৎ হাওয়া হয়ে গেল কেন? ওই যে যে আরেকবার বুঝতে চাইলো। স্যার আরেকবার বুঝতে চাইছিলাম। আচ্ছা, এখন বুঝতে পারছেন কখন থ্রোজ ইউজ করবেন? একটা মেথড লেখার আগে আপনার মাথায় আসলো যে এই এক্সেপশন আসতে পারে, তো মেথডটার ঠিক ইমিডিয়েট পাশে ব্র্যাকেট দেওয়ার আগে আপনি হচ্ছে থ্রোজ দিয়ে এক্সেপশন গুলা কমা দিয়ে দিয়ে লিখবেন, যেন মেথডটাকে আপনি যখন অ্যাক্সেস করবেন বাইরে থেকে, তখন যেন আপনি ট্রাই ক্যাচ দিয়ে তাকে হ্যান্ডেল করতে পারেন। এই হচ্ছে আমার টার্গেট। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর টনি যেটা বলছিলেন যে থ্রো কে কেন, মানে থ্রো নিউ যেটা আমরা দেখছি একটু আগে, ইফ কন্ডিশনের ভিতরে অথবা যে কোনো মেথডের ভিতরে যদি আমি কোনো এক্সেপশনকে থ্রো করি, ওইটাকে কি ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করা যায় কিনা? হ্যাঁ যায়, ওটাকেও ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করা যায়। আপনি যখন মেথডটার ভিতরে ফোর্সফুলি একটা এক্সেপশন থ্রো করবেন, ও হচ্ছে থ্রো করার পরে বাইরে থেকে যখন ওই মেথডটাকে আপনি অ্যাক্সেস করবেন, যদি অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করে ফোর্সফুলি, ও ক্যাচের মধ্যে ঢুকে যাবে। এটার মতোই আর কি। আমি একটু দেখাই এক্সাম্পল দিয়ে। ধরেন আমি একসাথে একটা মেথডে থ্রোসও লিখবো আবার ভিতরে থ্রো লিখবো, তাহলে কি হয় দেখেন। ধরেন আমার মেথডটা হচ্ছে পাবলিক ভয়েড ডিভাইড ইন্টিজার a, ইন্টিজার b। তো আমি মেথডটাকে আগে থেকে ডিক্লেয়ার করে দিলাম সে অ্যারিথমেটিক এক্সপ্রেশন আসতে পারে ভিতরে, তাহলে লিখবো থ্রোস অ্যারিথমেটিক এক্সেপশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার মেথডের ভিতরে আমি কোড লিখবো। ধরেন আমি ফোর্সফুলি কিছু না করে এখানে একটা এক্সেপশন থ্রো করব, কিছুই করলাম না, ডিরেক্টলি থ্রো করছি অ্যারিথমেটিক এক্সেপশন। এতে করে আমার কি হবে বলেন তো? মেথডে ঢুকেই ফার্স্ট লাইনে সে এক্সেপশন থ্রো হবে না,
ব্রেক হয়ে যাবে না? আপনি যখন এই মেথডটাকে কল দিচ্ছেন, দেখেন এখান থেকে 10/0 সে এখানে ঢুকলো, এখানে 10 ঢুকলো, এখানে 0 ঢুকলো। মেথডে ঢুকেই প্রথম লাইনে সে খাইছে অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে কি হবে? এখান থেকে সে ব্রেক হয়ে যাবে। ট্রাইতে দেখতেছে যে একটা এরর খাচ্ছে। ঠিক আগের মতো চিন্তা করেন, ট্রাইয়ে যদি আমি কোনো এরর খাই তাহলে আমি কোথায় যাই? ক্যাচে যাই না? কোন ক্যাচের ভিতরে যাই? যে ক্যাচের ভিতরে আমার অ্যারিথমেটিক এক্সেপশন আছে। তাহলে আমি এই মেথডটা কল দেওয়ার কারণে আমি ফোর্সফুলি একটা এরর থ্রো খাইছি অ্যারিথমেটিক এক্সেপশন, তখন সে এই ক্যাচের ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছেন? ঠিক আগের মতো যেভাবে ছিল না, ট্রাইতে আমরা যদি কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখতাম তাহলে তো ক্যাচের ভিতরে ঢুকতো। এখন হচ্ছে ট্রাইয়ের ভিতরে আমি মেথডকে কল দিচ্ছি, মেথডের ভিতরে যে আমি একটা ফোর্সফুলি একটা এক্সপ্রেশন খাচ্ছি, তাহলে আমি তো ওই ক্যাচের ভিতরে ঢুকবো, ওইটার আন্ডারে যে হ্যান্ডেল করছে যে এক্সপ্রেশন গুলা ক্যাচ দিয়ে। বুঝতে পারছেন তন্নি? স্যার এই লাইনটা যখন ছিল না তখনও তো ক্যাচের ভিতরেই ঢুকতো। না না না, তখন তো ঢুকতোই, বাট আমি এখন বলতেছি আমি ফোর্সফুলি একটা এক্সপ্রেশনকে থ্রো করতেছি, তাহলে সে ক্যাচের ভিতরে ঢুকবে যদি আপনার ওকে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করেন। আর যদি হ্যান্ডেল না করেন তাহলে প্রোগ্রাম ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে আপনার তাহলে আউটপুটে স্যার আসবে। তাহলে দুইবার ক্যাচের ভিতরে ঢুকবে না এই কোডের ক্ষেত্রে, কারণ থ্রো আর থ্রোজ দুইটাই তো ইউজ করা হলো। থ্রোজ মানে কিন্তু ক্যাচের মধ্যে ঢুকা না, আমি কিন্তু থ্রোজ এর মানে বুঝাইছি যে একটা মেথড কি কি এক্সেপশন আগে থেকে আপনি ডিক্লেয়ার করে রাখছেন যে কি কি এক্সেপশন আসতে পারে মেথডে। থ্রোজ মানে যে ক্যাচে ঢুকবে সেটা না, যদি আসে তখন, মানে ফোর্সফুলি না, ফোর্সফুলি এক্সেপশন ক্যাচে কখন ঢুকে? থ্রো দ্বারা। আর থ্রোজ কে আমি কি বুঝাইছি? থ্রোজ বুঝাইছি যে মেথডের পাশে আপনি বলে রাখবেন যে কি কি এক্সেপশন থাকতে পারে মেথডে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? টপিকটা কিন্তু অনেক জটিল। জি স্যার। আমি আপনাকে ইজি করে বুঝাই, আমি নিজে যখন পড়ছি এটা একটু জটিল ছিল, কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বুঝাই, আপনি বুঝেন, দেখবেন সব ইজি হয়ে যাবে সবার জন্য। থ্রোজ কিওয়ার্ডটা কোথায় আমরা বসাবো বলেন? থ্রোজ এস আছে যেখানে, মেথডের পাশে। মেথডের পাশে এখন বলেন কেন বসাবো? ওই যে মেথডে কি কি ধরনের এক্সেপশন এক্সেপশন গুলো থাকতে পারে ওইটা। থাকতে পারে। রাইট, থাকতে পারে। আর থ্রোজ কিওয়ার্ডের পাশে যে এক্সেপশন গুলো থাকে এটা কি মাল্টিপল এক্সেপশন হতে পারে কমা দিয়ে দিয়ে? ইয়েস স্যার পারে। জি স্যার, জি স্যার। পারে, রাইট। এখন থ্রোজ আপনার ক্লিয়ার, এটা মাথায় রাখেন, থ্রোজ আপনার ক্লিয়ার। এখন থ্রোতে আসেন, মানে যেটাতে এস নাই। থ্রো কোথায় লিখতে পারবো আমি? মেথডের পাশে নাকি মেথডের ভিতরে? মেথডের ভিতরে। মেথডের ভিতরে কন্ডিশনের সাথে। হ্যাঁ রাইট, কন্ডিশন ছাড়াও লেখা যায় ডিরেক্টলি, কন্ডিশনের ভিতরে লেখাটা একটি লজিক্যাল। ধরেন মেথডের ভিতরে আমি লিখলাম ব্লকের ভিতরে, এখানে কি মাল্টিপল এক্সেপশন আমি থ্রো করতে পারবো একসাথে? না স্যার, এট আ টাইম একটা পারবো, রাইট? রাইট, একটা পারবো। এখন কথা হচ্ছে আমি একটা মেথডে ধরেন থ্রোজ লিখছি আগে থেকে অ্যারিথমেটিক এক্সেপশন, আর ভিতরে এসে একটা কন্ডিশনে বললাম যে সে ওই কন্ডিশনের জন্য একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করবে, তাহলে একটা ইফ কন্ডিশন দিব, ইফ কন্ডিশনের ভিতরে যে থ্রো লিখবো, থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। আর থ্রো এর সাথে অলওয়েজ নিউ রাখা লাগে, কারণ সে যখন একটা এক্সেপশন থ্রো করে সে একটা অবজেক্ট হিসাবে থ্রো করে, পুরো ক্লাসটাকে তো থ্রো করতে পারে না, একটা ক্লাসের অবজেক্টকে থ্রো করে। ওই অবজেক্টটাই হচ্ছে আমার আউটপুট স্ক্রিনে যে বলে যে এই রকম এক্সেপশন আর কি পেয়েছি কোডের কারণে। ঠিক আছে, ডিফারেন্সটা যদি বুঝেন, এখন হচ্ছে আপনাকে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম সলভ স্যার করলে। একটু অবজেক্টটা স্যার একটু বলেন, কারণ এটা তো হচ্ছে ক্লাস অবজেক্ট হিসেবে মানে। আচ্ছা, অবজেক্ট হিসাবে মানে হচ্ছে ধরেন একটা ক্লাসের আগে যদি আমরা নিউ লিখি তাহলে কি ওই ক্লাসের একটা রেফারেন্স ক্রিয়েট করে ফেলি না জি স্যার। নরমালি? ওইভাবে আর কি থ্রো করতেছি, মানে থ্রো এর পরে নিউ লিখছি না, এই জন্য বসি যে ক্লাসটার অবজেক্ট রেফার হিসাবে আমি এটাকে থ্রো করি, মানে এক্সেপশনটাকে। আমরা যখনই কোনো এক্সেপশন থ্রো করি মানে একদম, সেটা তো আমি ডিরেক্টলি একটা ক্লাসকে থ্রো করি না, তাই না? ক্লাসের একটা পয়েন্টার নিয়ে মানে রেফার করে ওই রেফারেন্সটাকে থ্রো করি।
বুঝতে পারছেন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তো বেসিক এটা, যে আমরা যে ক্লাসের আন্ডারে কাজ করব আমরা ডিরেক্ট ওই ক্লাসকে নিয়ে কিছু করি না, ক্লাসের একটা কপি ক্রিয়েট করি নিউ কিওয়ার্ডের মাধ্যমে, তারপর ওই কপিটাকে নিয়ে কাজ করি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা কারো কম্পাইলার অন আছে? তাহলে স্ক্রিনটা শেয়ার দেন। যার অন আছে সে দেন, তাড়াতাড়ি দেন। আরেকটা টপিক আছে। কে দিচ্ছেন? আনিকা আছে অন? স্যার আমি দিচ্ছি। আচ্ছা দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ স্যার আমারও অনার্স আছে। আচ্ছা তাহলে নেক্সট সেটটা আপনি করেন। আরেকটা টপিক আছে ওইটা করেন। এটা খালি আমরা একটু দেখি, হ্যাঁ সবাই একটু দেখি তাহলেই হয়ে যাবে। একটা ক্লাস নেন, ক্লাসের ভিতরে একটা মেথড নেন। পাশে লেখেন হচ্ছে থ্রোজ, মেথডটাকে আমরা ফোর্সফুলি অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো আগে থেকে করে দিব, রাইট? থ্রোজ। আচ্ছা মেথডটার ভিতরে আপনি হচ্ছে একটা এস আউট লেখেন, লেখেন ইন সাম মেথড স্ট্রিং, মানে হচ্ছে আমরা সাম মেথডের ভিতরে ঢুকছি। আচ্ছা লেখা শেষ হইলে নিচে হচ্ছে না সাম মেথড, ঠিক আছে ইটস ওকে। তারপরে নিচের লাইনে লেখেন ফোর্সফুলি একটা, আপনি যেটা বললেন অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করেন, থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। কোনো কন্ডিশন ছাড়াই আমরা থ্রো করতেছি। এক সেকেন্ড, এখানে ব্র্যাকেটে কিছু লিখতে হয়? ব্র্যাকেটে কিছু লিখতে হবে না, আপনি হচ্ছে নিচে হচ্ছে মেইন ফাংশন দিয়ে দেন এই ক্লাসে, মেথডের বাইরে আর কি। স্যার এই মেথডটাকে কি স্ট্যাটিক ডিক্লেয়ার করব? হ্যাঁ দেন দেন, স্ট্যাটিক দেন, তাহলে আর অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। মেনের মধ্যে ট্রাই ক্যাচ রাখেন, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু দেখেন সাম মেথডটাকে কল দিব, সাম মেথডটা কিন্তু একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন থ্রো করে, তাহলে আমি এটাকে অবশ্যই হ্যান্ডেল করার জন্য একটা ট্রাই ক্যাচ রাখবো। ক্যাচের ভিতরে অ্যারিথমেটিক এক্সপ্রেশন রাখেন, ভিতরে হচ্ছে একটা এস আউট দিয়ে লেখেন যে এক্সেপশন হ্যান্ডেল, এক্সেপশন হ্যান্ডেল। আর ট্রায়ের ভিতরে শুধু সাম লেখেন, সাম ভিতরে দুটো সংখ্যা। রান দেন। দেখেন সাম মেথডটা যখন রান দিছে, ফার্স্টে আমার 5 নাম্বার লাইনে প্রিন্ট ছিল যে সাম মেথড, ওটা প্রিন্ট হয়েছে। তারপরে 6 নাম্বার লাইনে দেখেন আমরা ফোর্সফুলি একটা এক্সেপশনকে থ্রো করছি, ওটা যেহেতু থ্রো করছি এই কারণে হচ্ছে আমার ট্রায়ের ভিতর থেকে বের হয়ে
ক্যাচের মধ্যে ঢুকছে। কেন ঢুকছে? কারণ আমরা যে এক্সেপশনটা থ্রো করছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, আর আমার ক্যাচের ভিতরে যে এক্সেপশনটা লেখা আছে প্যারামিটারে সেটাও অ্যারিথমেটিক এক্সেপশন। সেই কারণে ক্যাচের ভিতরে ঢুকছে, ঢুকে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল প্রিন্ট করা ছিল, ওটা প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা থ্রোস লিখাতে আমাদের সুবিধাটা কি হয়? 6 নম্বর লাইনটা ধরেন কেটে দেন। এবার হচ্ছে ধরেন একটা ভ্যারিয়েবল নেন ইন্টিজার অ্যান্সার ইকুয়াল টু a ডিভাইড বাই b। রাইট, এবার হচ্ছে 11 নম্বর লাইনে b এর ভ্যালুটা 0 দেন। এখন বলেন তো এটা কি একটা এক্সেপশন হচ্ছে না? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছেন? আমরা 0 পাঠাচ্ছি, এখন a বাই b যখন দিবে তখন কি ভুল হবে না একটা? রাইট, এখন আমার সাম মেথডটা বলতেছে অ্যারিথমেটিক এক্সেপশন সে থ্রোস করে। তাহলে দেখেন রান দিয়ে যে সে ক্যাচের ভিতরে ঢুকে নাকি। বুঝতে পারছেন? আমার মেথডটা কিন্তু জানে যে আমার এই মেথডটা অ্যারিথমেটিক এক্সেপশনকে পেলেই সে কি করবে? বের হয়ে যাবে। আগে থেকেই লিখে দিছি থ্রোজ অ্যারিথমেটিক এক্সেপশন। এটার একটা সুবিধা হচ্ছে আমার এক্সট্রা করে ভেতরে ট্রাই ক্যাচ লেখা লাগেনি সামের ভিতরে, যে আমি যদি 0 দিয়ে ভাগ করি তাহলে ক্যাচে চলে যাব, এই জিনিসটা আমি মেথডের সাথে লিখে দিচ্ছি থ্রোজ। এতে করে আমি অন্য ফাংশন থেকে অথবা অন্য ক্লাসের মেইন মেথড থেকেও যদি এই মেথডটাকে আমি অ্যাক্সেস করতে চাই, যদি ওখানে কোনো অ্যারিথমেটিক এক্সেপশন থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? সহজ জিনিস তো। জি স্যার। ওভারথিংক করেন না, একদম নরমালি চিন্তা করেন। একটা মেথডকে আপনি অ্যারিথমেটিক এক্সটেনশন আগে থেকে থ্রোস লিখে রাখছেন, তো যদি ওখানে অ্যারিথমেটিক এক্সটেনশন পায় তো কি সে থ্রো হবে না? স্বাভাবিক। আপনার থ্রোজ এর পাশে আর কমা যায় একটা এক্সেপশন লেখেন তো, নাল পয়েন্টার এক্সেপশন। এটা মানে কি বলেন তো? এই মেথডটা এখন দুই টাইপের এক্সেপশন পেলেই সে বুঝতে পারবে যে এই মেথডের ভিতরে একটা এক্সেপশন আসতে পারে। একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে নাল পয়েন্টার। আরেকবার জয়েন দেন, টাইম শেষ হয়ে গেছে।